তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা পড়বো হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার। অলরেডি আমরা প্রথম পত্র শেষ করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে। দ্বিতীয় পত্রের সর্বপ্রথমের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। তো এই তাপগতিবিদ্যা আমরা শুরু করব আজকে। সবাই একটু ক্লাসে মনোযোগী হই। তাপগতিবিদ্যার চ্যাপ্টারটা পড়ার আগে আমাদেরকে প্রথমে বেসিক কিছু নলেজ গ্যাদার করতে হবে। আমাদেরকে প্রথমে জানতে হবে যে তাপ এবং তাপমাত্রা। তাপ কাকে বলে, তাপমাত্রা কাকে বলে? তাপ আমরা ছোটবেলার থেকেই মোটামুটি পড়ে আসছি 9-10-এ। আমি যদি টপিকগুলো লিখি তাহলে হচ্ছে প্রথমে লিখব তাপ, এরপরে লিখব হচ্ছে তাপমাত্রা। আমরা সবাই জানি তাপ হচ্ছে এক প্রকারের শক্তি, যে শক্তিটা আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়, এবং এই শক্তিটা একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির সাথে রিলেটেড, ঠিক আছে? কিন্তু তাপমাত্রাটা বুঝতে গেলে আমাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। তাপমাত্রা কাকে বলে? এই তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যে অবস্থার মাধ্যমে আমরা বুঝতে পারি যখন দুইটা বস্তু একে অপরের সংস্পর্শে চলে আসবে তখন বস্তুদ্বয়ের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে কিনা, এইটা যে অবস্থার মাধ্যমে জানা যায় সেই অবস্থাটাকে বলে তাপমাত্রা। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমি এখানে একটা বস্তু আঁকলাম, যে বস্তুটার মধ্যে তাপ শক্তি আছে হলো 500 জুল, এবং পাশেই আর একটা বস্তু আঁকলাম যেখানে তাপ শক্তি আছে হলো 300 জুল। আমি যদি তোমাকে বলি যে বলো তো, এই বস্তুর নাম দিলাম এ, এই বস্তুর নাম দিলাম বি, এ থেকে বিতে তাপ যাবে নাকি বি থেকে এতে তাপ আসবে? তোমরা কি বলতে পারবা? আচ্ছা, আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু এখানে 500 জুল তাপ শক্তি আছে আর এখানে 300 জুল তাপ শক্তি আছে, সুতরাং এ থেকে বি এর দিকেই মনে হয় যাবে, কিন্তু বাস্তবে ব্যাপারটা সেরকম নয়। এখানে যে অবস্থাটা দেখানো আছে সেই অবস্থায় আমি বলতে পারবো না যে এ থেকে বিতে যাবে নাকি বি থেকে এতে আসবে। এইটা বোঝার জন্য আমাদের আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই বস্তুদ্বয়ের তাপীয় অবস্থা। কি জানা লাগবে? তাপীয় অবস্থা, তার মানে তাপমাত্রা জানা লাগবে। ধরো এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস আর এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 35 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা বিশিষ্ট বস্তুটা আছে সেখান থেকেই এই 30 ডিগ্রি সেলসিয়াস বিশিষ্ট তাপমাত্রা মানে বস্তুটার দিকেই তাপ যাবে। বোঝা গেছে কি না? তার মানে তাপের আদান প্রদান তখনই হবে যখন তাপমাত্রা কম বেশি হবে। এখন যদি দুই বস্তুর তাপমাত্রা একই হয়ে যায়, ধরো এটাও 30 ডিগ্রি সেলসিয়াস এটাও 30 ডিগ্রি সেলসিয়াস, তখন কোন দিক থেকে কোন দিকে তাপ যাবে? তার মানে তখন তাপের আর আদান প্রদান হবে না। ঠিক এই অবস্থাটার একটা নাম আছে, এই অবস্থাটার নাম হলো তাপীয় সমতা। এই অবস্থাটার নাম কি? তাপীয় সমতা। তাহলে আমরা এখান থেকে তিনটা সংজ্ঞা আমরা পড়লাম, একটা হলো তাপ, একটা হচ্ছে তাপমাত্রা, আর একটা হচ্ছে তাপীয় সমতা। তাপীয় সমতাকে আমরা তাপীয় সাম্যাবস্থাও বলতে পারি। তাপ হচ্ছে এক প্রকারের শক্তি, তাপমাত্রা হচ্ছে একটা তাপীয় অবস্থা যা নির্ধারণ করে এক বস্তুর সংস্পর্শে আর একটা বস্তু আসলে তাপ গ্রহণ করবে নাকি বর্জন করবে। আর তাপীয় সাম্যাবস্থা হচ্ছে যখন ওই দুই বস্তুর মধ্যে তাপের কোনো আদান প্রদান হবে না, তখন এই অবস্থাটাকে বলা হয় তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা সূত্র পড়ব যেটা হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। আমরা এই চ্যাপ্টারে তাপগতিবিদ্যার টোটাল 3টা সূত্র পড়ব। 3টা সূত্রের 1 নম্বর সূত্র হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স অথবা তাপগতিবিদ্যার 0তম সূত্র। 2 নম্বরটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আর 3 নম্বরটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে এখন আমরা যাব তাপগতিবিদ্যার 0তম সূত্র। বিজ্ঞানী আর.এইচ ফাউলার এই সূত্রটা প্রদান করেছে, মানে এই সূত্রটার নাম যে 0তম সূত্র সেটা প্রদান করেছেন কে? বিজ্ঞানী আর.এইচ ফাউলার। আমরা এই সূত্রটা এখন দেখব, তাপগতিবিদ্যার 0তম সূত্র। এখন আমরা দেখব হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। আমি এই তাপগতিবিদ্যার 0তমের একটা খুব সুন্দর নাম দিয়েছি। এই সূত্রটাকে আমি বলে থাকি হচ্ছে কমন সেন্সের সূত্র। কি বলে থাকি? কমন সেন্সের সূত্র। তার মানে এই সূত্রটা একবার বলার পরে যে বুঝবে না, বুঝে নিবে যে তার কমন সেন্স নাই। তাহলে এটা সূত্রটাকে কি বলছি? এটা কিন্তু বইয়ের ভাষা নয়, এটা হচ্ছে আমার নিজের ভাষা। কমন সেন্সের সূত্র কেন, এটা একটু পরেই তোমরা বুঝবা যে আসলে এটা একটা কমন সেন্সের সূত্র, মানে কমন সেন্স দিয়েই এই সূত্রটা বলা যায়। ধরো
যে এইখানে একটা বস্তু আছে, যেই বস্তুটার তাপমাত্রা তোমাদের জানা, আরেকটা বস্তু আছে এখানে, এটা বস্তুর তাপমাত্রাও তোমাদের জানা। আমি যদি বলি যে বস্তু এ এবং এই বস্তু বি দুইটা পরস্পর তাপীয় সমতায় আছে, তুমি কি বুঝবা? তার মানে তাপমাত্রা সমান। ঠিক আছে, আমি এখানে টোটাল তিনটা বস্তু নিব, একটা এ, একটা বি, আর একটা হচ্ছে সি। এখন এটা হচ্ছে প্রথম বস্তু, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, এইটা হচ্ছে তৃতীয় বস্তু। যদি আমি বলি এ বস্তু সি বস্তুর সাথে তাপীয় সমতায় আছে এবং বি বস্তুও সি বস্তুর সাথে তাপীয় সমতায় আছে, আমি যদি চিত্রগুলো অঙ্কন করি তাহলে এইভাবে অঙ্কন করব। এ বস্তু এবং সি বস্তু পরস্পর তাপীয় সমতায়, এরপরে হচ্ছে বি বস্তু সি বস্তুর সাথে তাপীয় সমতায়। তার মানে এর তাপমাত্রা সি এর তাপমাত্রা একই, বি এর তাপমাত্রা সি এর তাপমাত্রা একই। তাহলে তোমরা বলো তো এ এর তাপমাত্রা আর বি এর তাপমাত্রা একই হবে নাকি আলাদা হবে? এটা কি কমন সেন্স কিনা? এইটাই একটা সূত্র, এইটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ব্যাপারটা যদি আমি বিবৃতকরণ করতে চাই তাহলে এভাবে বলবো, যদি দুইটি সিস্টেম, এই যে 1 নম্বর সিস্টেম 2 নম্বর সিস্টেম, দুইটি সিস্টেম আলাদা করে তৃতীয় কোনো সিস্টেমের সাথে যদি তাপীয় সমতায় থাকে তাহলে ওই দুইটা সিস্টেমও পরস্পর তাপীয় সমতায় থাকবে। ক্লিয়ার? তার মানে দুইটি সিস্টেম, প্রথম সিস্টেম দ্বিতীয় সিস্টেম, কার সাথে তাপীয় সমতায় আছে? 3 নাম্বার সিস্টেমের সাথে, তৃতীয় সিস্টেমের সাথে আলাদা আলাদাভাবে তাপীয় সমতায় আছে। যদি এই অবস্থায় থাকে তাহলে ওই প্রথম দুইটা সিস্টেম, তার মানে এ আর বি, এই দুইটাও পরস্পর তাপীয় সমতায় থাকবে। ক্লিয়ার? তার মানে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটাকে আমরা এভাবে বলবো যে দুইটি সিস্টেম আলাদা আলাদাভাবে তৃতীয় কোনো সিস্টেমের সাথে যদি তাপীয় সমতায় থাকে তবে ওই দুইটি সিস্টেমও পরস্পর তাপীয় সমতায় থাকবে। তাহলে আমি এখানে একটা সিস্টেমের কথা বলছি, কিন্তু সিস্টেমটা কি জিনিস তাহলে আমাদের বোঝা উচিত। সিস্টেম হচ্ছে এই যে জড় জগতের যতটুকু জায়গা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহার করে থাকব বা বিবেচনা করে থাকব, সেই জায়গাটুকুকে বলা হয় সিস্টেম। আমি যদি আলোচনার জন্য, তাপগতিবিদ্যা আলোচনা করার জন্য আমার এই রুমটাকে বিবেচনা করি তাহলে এই রুমটা হবে সিস্টেম, আর এই রুমের বাহিরটাকে আমরা বলবো হচ্ছে পরিবেশ। তাহলে সিস্টেম কাকে বলে? জড়জগতের যে অংশ আমরা পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা করব সেই অংশটাকে বলবো সিস্টেম, আর সিস্টেমের বাহিরটাকে পরিবেশ। এখন যদি এই রুমটা বাদ দিয়ে আমরা এই পুরো হামদর্দ পাবলিক কলেজের বিল্ডিংটাকে নিয়ে কল্পনা করি তাহলে বিল্ডিংটা হবে সিস্টেম আর এই বিল্ডিং এর বাহিরটা হবে পরিবেশ। এখন যদি আমি পুরো ঢাকা সিটিটাকে চিন্তা করি তাহলে এই ঢাকা সিটিটা হবে সিস্টেম, ঢাকা সিটির বাহিরটা হবে পরিবেশ। আমি যদি পুরো বাংলাদেশ নিয়ে চিন্তা করি তাহলে বাংলাদেশটা হবে সিস্টেম আর বাংলাদেশের বাহিরটা হবে পরিবেশ। তাহলে সিস্টেম কি আর পরিবেশ কি বোঝা গেছে? তাহলে এখানে এ, বি এবং সি এই তিনটাকে আমি একটা করে সিস্টেম বিবেচনা করেছি। এই সিস্টেমের প্রকারভেদ যদি আমি পড়তে চাই তাহলে বলবো সিস্টেম হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আমি প্রকারভেদগুলো লিখছি। 1 নাম্বার সিস্টেমটাকে আমরা বলে থাকি ওপেন সিস্টেম বা উন্মুক্ত সিস্টেম। 2 নাম্বারটা হচ্ছে বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম। 3 নাম্বারটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম অথবা আইসোলেটেড সিস্টেম। আমি লিখছি, একটা হলো 1 নাম্বার হলো উন্মুক্ত সিস্টেম, এটাকে আমরা বলতে পারি ইংলিশে হচ্ছে ওপেন সিস্টেম। 2 নাম্বারটা কি কি বলছি? বদ্ধ সিস্টেম, বদ্ধ সিস্টেম, এটাকে ইংলিশে বলা হয় ক্লোজড সিস্টেম। ক্লোজড মানে হচ্ছে বদ্ধ। 3 নাম্বারটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। কি সিস্টেম? বিচ্ছিন্ন সিস্টেম, অথবা এটাকে বলা হয় আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন। এখন ওপেন সিস্টেম কাকে বলে, বদ্ধ সিস্টেম কাকে বলে, আর হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম কাকে বলে, এগুলো আমাদেরকে একটু পড়তে হবে। মনে রাখবা সিস্টেমের সাথে পরিবেশের দুইটা জিনিসের আদান প্রদান হয়। একটা হচ্ছে সিস্টেমের ভিতরকার গ্যাস অর্থাৎ গ্যাসের ভর, আর একটা হচ্ছে তাপ বা শক্তি। কয়টা জিনিস আদান প্রদান হয়? দুইটা। একটা হচ্ছে তাপ বা শক্তি, আর একটা কি? আর হচ্ছে ভর। মানে সহজ কথা বলতে গেলে শক্তি এবং ভর, কয়টা জিনিস আদান প্রদান হয়? দুইটা। একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে ভর। খেয়াল করে দেখো, আমি এই লাল মার্কার দিয়ে যেটা লিখছি সেটা মনে করবা যে আদান প্রদান করে ভর আর হচ্ছে শক্তি। যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয়ই আদান প্রদান করতে পারে তাকে বলা হয় ওপেন সিস্টেম অর্থাৎ উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম কাকে বলে?
যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয়ই আদান প্রদান করতে পারে তাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। বদ্ধ সিস্টেম হচ্ছে ভরের আদান প্রদান হবে না কিন্তু শক্তির আদান প্রদান করতে পারবে। এই যে যেটা আদান প্রদান করতে পারবে না সেটাকে আমি কালো কালি দিয়ে লিখছি, তার মানে ভরের আদান প্রদান হবে না, শক্তির আদান প্রদান হবে। এই সিস্টেমটাকে আমরা বলবো বদ্ধ সিস্টেম। আর বিচ্ছিন্ন সিস্টেম কাকে বলে? দুইটার একটাও আদান প্রদান হবে না, তার মানে ভরেরও আদান প্রদান হবে না, শক্তিরও আদান প্রদান হবে না। কার সাথে? কার? সিস্টেমের সাথে পরিবেশের। ক্লিয়ার? তার মানে ভর শক্তি দুইটাই যদি আদান প্রদান হয় তাহলে ওপেন সিস্টেম, দুইটার মধ্যে একটা হলে বদ্ধ সিস্টেম। একটা কোনটা? শক্তি। ভরের আদান প্রদান হবে না, কারণ শক্তির আদান প্রদানটা আমরা এমনিতেও জানি সহজ, তাপ সহজেই বাইরে এবং ভিতরে আসা যাওয়া করতে পারে। আর যে সিস্টেম ভর এবং শক্তি কোনোটাও আদান প্রদান করতে পারবে না সেটাকে আমরা বলবো হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে তাপমাত্রা পরিমাপ করতে গেলে একটা স্কেলের প্রয়োজন আছে না? আছে কিনা? তাপমাত্রা পরিমাপ করতে গিয়ে যে যন্ত্রটা লাগে সেই যন্ত্রটার নাম আমরা সবাই জানি, কি বলো তো? থার্মোমিটার। এই যে থার্মোমিটার তৈরি করার একটা মূলনীতি আমাদেরকে এখন জানতে হবে। থার্মোমিটার তৈরি করার জন্য আমাদের যে মূলনীতিটা আছে সেই মূলনীতিটা পড়ার আগে আমরা কয়েকটা সংজ্ঞা পড়ব। এই সংজ্ঞাগুলো না পড়লে আমরা এই মূলনীতিটা বুঝতে একটু কষ্ট হবে। যে সংজ্ঞাটা প্রথম পড়ব সেইটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। কি পড়ব? উষ্ণতামিতিক ধর্ম। খুব মনোযোগ সহকারে খেয়াল করো, উষ্ণতামিতিক ধর্ম কাকে বলে এটা আমি বলছি। উষ্ণতামিতিক ধর্মটা হচ্ছে এমন একটা ধর্ম, কোনো বস্তুর এমন একটা ধর্ম যেই ধর্মটা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিত পরিবর্তিত হবে। কি বলছি? তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিত পরিবর্তিত হবে। আমি এই নিয়মিত কথাটাকে একটু লিখে রাখতেছি এখানে। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হবে। এই নিয়মিত পরিবর্তনটা কি সেটা আমাকে এখন বুঝতে হবে যে নিয়মিত পরিবর্তনটা কি। ধরো যে কোনো বস্তুর তাপমাত্রা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই দিলাম, বাড়াই দিলে ওই বস্তুর যে কোনো একটা ধর্মটা কি এখন আমি আপাতত জানি না, যে কোনো একটা ধর্ম ধরো একটা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পেল। আবার যদি আমি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই তাহলে ওই ধর্মটা এবার দ্বিগুণ পরিমাণ বাড়বে। যদি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই তাহলে 3 গুণ পরিমাণ বাড়বে। যদি এই যে বৃদ্ধির হারটা সব সময় একই থাকে তখন আমরা সেই ধর্মটাকে বলি নিয়মিত পরিবর্তন, আর ওই ধর্মটার নাম হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। আর যে পদার্থগুলো এই ধর্মটা শো করবে সেই পদার্থগুলোকে আমরা বলবো উষ্ণতামিতিক পদার্থ। ক্লিয়ার? মানে যে ধর্মটা নিয়মিত পরিবর্তিত হবে। এই রকম একটা ধর্ম হচ্ছে পারদের প্রসারণ। কি? মোটামুটি পৃথিবীতে সকল পদার্থেই তাপ দিলে প্রসারিত হয়, কিন্তু নিয়মিত হয় কিনা এটা আমরা জানি না। কিন্তু পারদের পরিবর্তনটা নিয়মিত পরিবর্তন। তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে পারদ যতটুকু বৃদ্ধি পায় 10 ডিগ্রি বাড়াইলে তার চেয়ে 10 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? সেটা যে তাপমাত্রা থেকেই হোক না কেন। ধরো বর্তমান রুমের তাপমাত্রা আছে 25 ডিগ্রি সেলসিয়াস, এইখানে একটা পারদ আমি রাখছি, সেই পারদের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলাম, যতটুকু পারদ বৃদ্ধি পেল। অন্য একটা রুমে এই পারদটাকে নিয়ে গেলাম, সেখানকার তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সেখানেও আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই দিলাম, বাড়াই দিলে ওই একই পরিমাণ সেখানেও বৃদ্ধি পাবে। তখন এই প্রসারণটাকে আমরা বলবো নিয়মিত প্রসারণ, অর্থাৎ পরিবর্তনটার নাম হচ্ছে নিয়মিত পরিবর্তন, আর ধর্মটার নাম হলো উষ্ণতামিতিক ধর্ম। ঠিক আছে? এইরকম একটা ধর্ম আছে পরিবাহী রোধ। দুইটা ধর্মের কথা বলছি, একটা হলো পারদের প্রসারণ, কথা বলা যাবে না, পারদের প্রসারণ, আর একটা ধর্ম হচ্ছে পরিবাহীর রোধ। এই যে উষ্ণতামিতিক ধর্মগুলা, এই ধর্মগুলোকে কাজে লাগিয়ে মূলত থার্মোমিটার তৈরি করা হয়। উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন অল্প একটু পরিবর্তন হলেই আমরা পরিবর্তনটা চোখে দেখতে পারি। এই জন্য এই পরিবর্তনকে কাজে লাগিয়েই কি তৈরি করা হয়? থার্মোমিটার তৈরি করা হয়। এখন এই থার্মোমিটার তৈরি করার জন্য আমাদেরকে একটা মূলনীতি পড়তে হবে। সেই মূলনীতিটা যাওয়ার আগে আরো 2-1টা সংজ্ঞা আমি পড়ব। 1 নম্বর যে সংজ্ঞাটা সেটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু। একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, অথবা এটার আরেকটা নাম হচ্ছে বরফ বিন্দু, আরেকটা নাম হচ্ছে বরফ বিন্দু। ইংলিশে বলা হয় আইস পয়েন্ট, অথবা লোয়ার ফিক্সড পয়েন্ট বলা হয়। লোয়ার ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে নিম্ন স্থির বিন্দু, আর আইস পয়েন্ট মানে হচ্ছে বরফ বিন্দু। একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, এই সংজ্ঞাটা পড়বো।
আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, এই সংজ্ঞাটা পড়ব। ঊর্ধ্ব স্থির বিন্দু অথবা এটাকে বলা হয় বাষ্প বিন্দু, বাষ্প বিন্দু। আর একটা সংজ্ঞা পড়বো, সেটা হচ্ছে মৌলিক ব্যবধান। এই তিনটা সংজ্ঞা পড়ার পরে আমরা সেই মূলনীতিতে যাব। মৌলিক ব্যবধান। তাহলে খেয়াল করো যে নিম্ন স্থির বিন্দু কাকে বলে। যদি আমরা প্রমাণ চাপ বিবেচনা করি, যে প্রমাণ চাপে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করবে, সেই তাপমাত্রাটাকে বলা হয় বরফ বিন্দু। তার মানে বরফ বিন্দু কিংবা নিম্ন স্থির বিন্দু একটা তাপমাত্রা। বরফ বিন্দু কি? কোন তাপমাত্রা? যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে। আমরা সবাই জানি না বিশুদ্ধ বরফ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে? 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে নিম্ন স্থির বিন্দুতে যদি সেলসিয়াস স্কেলে নেই তাহলে আমরা পাবো 0 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি আমি ক্যালভিন স্কেলের কথা বিবেচনা করি তাহলে 273 ক্যালভিন তাপমাত্রায় বরফ গলে। তার মানে নিম্ন স্থির বিন্দুর মান ক্যালভিন স্কেলে 273 ক্যালভিন। এবার যদি আমি ফারেনহাইট স্কেলে নেই তাহলে এই মানটাকে আমরা পাবো 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে। এরপরে যদি ঊর্ধ্ব স্থির বিন্দু সংজ্ঞাটা যাই তাহলে এভাবে বলবো যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে। বিশুদ্ধ পানি ফুটতে করে। আমরা সবাই জানি বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থির বিন্দুর মান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। যদি ক্যালভিন স্কেলে এটা চিন্তা করি তাহলে হচ্ছে 373 ক্যালভিন। যদি আমি ফারেনহাইট স্কেলে চিন্তা করি তাহলে এইটার মান হবে 212 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? তার মানে ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দু এগুলো হচ্ছে এক একটা করে তাপমাত্রা। এগুলো একটা করে তাপমাত্রা, বিভিন্ন স্কেলের জন্য এগুলোর মান ফিক্সড। এর জন্য বলা হয় লোয়ার ফিক্সড পয়েন্ট আর হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট। আপার ফিক্সড পয়েন্ট মানে ঊর্ধ্ব স্থির বিন্দু আর লোয়ার ফিক্সড পয়েন্ট মানে নিম্ন স্থির বিন্দু। আর এই দুইটার যে ব্যবধান, সেই ব্যবধানটাকে বলা হয় মৌলিক ব্যবধান। তার মানে ঊর্ধ্ব স্থির বিন্দু ও নিম্ন স্থির বিন্দুর মধ্যে যে ব্যবধান বা পার্থক্য, এটাকে বলা হয় মৌলিক ব্যবধান। এই সংজ্ঞাগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতেও পারে। আর আসুক আর না আসুক, থার্মোমিটার বুঝতে গেলে, থার্মোমিটারের মূলনীতি বুঝতে গেলে এই সংজ্ঞাগুলো আমাদের জানতে হবে। তাহলে এবার যদি আমি তোমাকে বলি, বলো তো ডিগ্রি সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান কত, তাহলে তুমি 100 থেকে 0 মাইনাস করে দিবা। তার মানে ব্যবধান পাবো ডিগ্রি সেলসিয়াসের জন্য 100। যদি ক্যালভিনের ব্যবধান বের করি, মৌলিক ব্যবধান কত পাবো? 373 মাইনাস 273। তার মানে এখানেও পাবো হচ্ছে 100। যদি ফারেনহাইটের জন্য আমি বের করি তাহলে এইটা পাবো হচ্ছে 180। এই যে মৌলিক ব্যবধান। ক্লিয়ার? নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু এবং মৌলিক ব্যবধান সবাই ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা যাব থার্মোমিটার তৈরির যে মূলনীতি সেখানে। এই যে থার্মোমিটার তৈরির মূলনীতি, খেয়াল করবো আমি এখানে একটা ইকুয়েশন লিখবো। ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা দেখাচ্ছি না, জাস্ট তোমাদেরকে মনে রাখার একটা কৌশল শিখাচ্ছি। এই ইকুয়েশনটা লেখার আগে আমি এইভাবে এপাশে একটা ভাগ চিহ্ন দিচ্ছি আর এই পাশে একটা ভাগ চিহ্ন দিচ্ছি, এবং মনে রাখবো যে ভাগ চিহ্নের মানে এই সমান চিহ্নের যে ডান পাশে এগুলো লিখবো, যা লিখবো সবগুলোই হচ্ছে ধর্ম। কেমন ধর্ম? উষ্ণতামিতিক ধর্ম। আর এই দিকে যেটা লিখবো সেটা হচ্ছে তাপমাত্রা। কি লিখবো? তাপমাত্রা। খেয়াল করে দেখো, এই যে কোনো একটা তাপমাত্রা আমি এখানে লিখছি, যে কোনো তাপমাত্রা যেটাকে আমি থিটা দিয়ে প্রকাশ করতেছি, যে কোনো তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু। মাইনাস কি লিখবো? নিম্ন স্থির বিন্দু। আমি পুরোটা লিখছি, এভাবে লিখছি নিম্ন স্থির বিন্দু। এটাকে আমি প্রকাশ করতেছি থিটা আইস দিয়ে। এরপরে নিচে লিখবো মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান মানে কি? ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে কি লিখবো? থিটা স্টিম মাইনাস থিটা আইস। আর ডান পাশে কি লিখতে চাইলাম? সবগুলো হচ্ছে ধর্ম। ঠিক একইভাবে লিখবো যে যেই তাপমাত্রা আমরা এখানে নির্ণয় করব ওই তাপমাত্রাতেই ধর্ম। ধর্মটাকে আমি প্রকাশ করব এক্স দিয়ে। কি দিয়ে প্রকাশ করব? এক্স দিয়ে। সুতরাং এই যে এক্স থিটা মানে হচ্ছে থিটা তাপমাত্রায় ধর্ম মাইনাস এখানে লিখব আইস তাপমাত্রায় ধর্ম। তার মানে মাইনাস এক্স আইস। নিচে ঠিক
ঊর্ধ্ব স্থির বিন্দুতে ধরবো, তার মানে লিখবো হচ্ছে এক্স স্টিম মাইনাস এক্স আইস। এই যে এই সূত্রটাই হচ্ছে আমাদের থার্মোমিটার তৈরির মূল নীতি। আমাদেরকে এই সূত্রটা একটু মনে রাখতে হবে। থিটাটা হচ্ছে যে কোনো তাপমাত্রা, মাইনাস থিটা আইস হচ্ছে নিম্ন স্থির বিন্দু, এখানে নিচে হচ্ছে মৌলিক ব্যবধান অর্থাৎ ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, আর এইদিকে হচ্ছে সেই তাপমাত্রাগুলোতে ধর্ম। ক্লিয়ার? ওকে, এখন আমরা তিনটা স্কেলের নাম একটু আগেই দেখলাম, একটা ডিগ্রি সেলসিয়াস, একটা ফারেনহাইট, আর একটা হচ্ছে কেলভিন। এই 3 স্কেলের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখব। 3 স্কেলের মধ্যে সম্পর্কটা তোমরা মোটামুটি 9, 10-এ পড়ে এসেছো। আমরা সেই সম্পর্কটাই এখন দেখব। 9, 10-এ যে তোমরা সূত্রটা পড়েছো সরাসরিভাবে যে C/5 F - 32 / 9 ইকুয়াল টু হচ্ছে K - 273 ডিভাইডেড বাই হচ্ছে 5। এই সূত্রটা আমরা এখন একটু শর্টকাটে দেখব। ঠিক আছে, খেয়াল করে দেখো, আমি এই যে এই পাশের যে অংশটা আছে সেইটা শুধু রাখতেছি, আর এই ডান পাশের বৈশিষ্ট্যগুলো মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে এখানে 3টা স্কেলের কথাই বিবেচনা করছি। ধরো এইটা হচ্ছে যে কোনো একটা তাপমাত্রা, যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করছি। যদি সেলসিয়াস স্কেলে নেই তাহলে এইটাকে আমরা প্রকাশ করব সি দিয়ে। তাহলে এই থিটা এর জায়গায় লিখলাম হচ্ছে সি, মাইনাস সেলসিয়াস স্কেলের জন্য নিম্ন স্থির বিন্দুর মান কত? 0, তার মানে -0। সেলসিয়াস স্কেলের জন্য থিটা স্টিম কত? 100, তার মানে এই যে নিচে লিখছি হচ্ছে 100 - 0 ইকুয়াল টু, এবারে নিচ্ছি ফারেনহাইট স্কেল। বলো তো ফারেনহাইট স্কেলে তাহলে আমরা এফ দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, ফারেনহাইট স্কেলের জন্য নিম্ন স্থির বিন্দুর মান হচ্ছে 32, ঊর্ধ্ব স্থির বিন্দুর মান হচ্ছে 212 - 32 ইকুয়াল টু, এবারে নিব হচ্ছে ক্যালভিন স্কেল। ক্যালভিন স্কেলের জন্য আমরা এটাকে থিটাটাকে প্রকাশ করছি কে দিয়ে। তাহলে কে - 273 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 373 ডিভাইডেড বাই 273। এখন দেখো খেয়াল করে যে এইটা ইকুয়াল টু এইটা, এটা ইকুয়াল টু এইটা, এটা ইকুয়াল টু এইটা, তার মানে যে কোনো দুইটাকে আমরা ইকুয়াল করে দিতে পারি। আমি এই অংশটাকে বাদ দিয়ে বাকি সামনের গুলোকে রাখছি, কারণ ওখানে 3টা স্কেলের সম্পর্ক বোঝাচ্ছে। এখন 3 স্কেলের সম্পর্ক আমরা এখান থেকে দেখব। এইখান থেকে খেয়াল করো যে উপরে থাকতেছে সি, নিচে থাকছে 100 ইকুয়াল টু, উপরে থাকে F - 32, নিচে থাকে হচ্ছে 180। 212 থেকে 32 বাদ দিলে 180 থাকবে। এখানে হচ্ছে K - 273 ডিভাইডেড বাই হচ্ছে 100। যদি আমি এই যে হরগুলো আছে সবগুলোকে 20 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে C ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু, এখান থেকে পাবো F - 32 ডিভাইডেড বাই 180, এখান থেকে পাবো K - 273 ডিভাইডেড বাই, সরি 180 না, এখান থেকে আসবে 9, এখান থেকে আসবে 9, আর এখানে আসবে 5। এই দেখো এই সম্পর্কটা তোমরা 9, 10-এ মুখস্থ করে আসছিলা। এটা হচ্ছে 3 স্কেলের মধ্যে সম্পর্ক। যে কোনো একটা স্কেলের তাপমাত্রা যদি তোমার হাতে থাকে তাহলে তুমি অপর স্কেলে এই তাপমাত্রাটার মান কত হবে সেটা তুমি বের করতে পারবা। ধরো যে আমি একটা তাপমাত্রা তোমাকে দিলাম, সেটা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। আমি তোমাকে বললাম যে এটা ক্যালভিনে কনভার্ট করো। ক্যালভিনে কনভার্ট করলে কি করতে হবে? এই যে C/5 আর K - 273/5 এই ইকুয়েশনটা নিব। তার মানে C ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু K - 273 ডিভাইডেড বাই 5। 5 এখান থেকে কাটা যাবে, C ইকুয়াল টু K - 273, তার মানে এখান থেকে K ইকুয়াল টু পাবো 273 যোগ C। তার মানে যে ডিগ্রি সেলসিয়াসের মানটা আছে ওইটার সাথে 273 যোগ করলেই আমরা সরাসরি ক্যালভিনে পেয়ে যাই। ক্লিয়ার? বোঝা গেছে? আমি যদি এখন তোমাকে বলি এই 70 ডিগ্রি সেলসিয়াসকে তুমি ফারেনহাইটে কনভার্ট করো, পাওয়া যাবে? তখন কোন সম্পর্ক নিব? এই যে এই সম্পর্কটা আর এই সম্পর্কটা নিব, নিয়ে আমরা ক্যালকুলেশন করে ডিগ্রি সেলসিয়াস থেকে কিসে মান বের করবো? ফারেনহাইটে। সবাই বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা যে জিনিসগুলো পড়লাম, 1 নাম্বার হচ্ছে দুইটা জিনিস পড়ছি, মেইন জিনিস হচ্ছে দুইটা। একটা হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র, আর একটা হলো কি তাপমাত্রা পরিমাপের মূলনীতি অথবা থার্মোমিটার তৈরির মূলনীতি। ঠিক আছে? মনে থাকবে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা অনেক সুন্দরভাবে আজকের ক্লাসটা উপভোগ করেছি। আজকে যা পড়লাম আগামীকালকের জন্য সবগুলো হচ্ছে হোমওয়ার্ক।